দুইটা দিকেই দেখতে হবে। কেবল আবেগের ভিত্তিতে কথা বললে চলবে না। রাজপথে লড়াই যেমন করবেন তেমনি খেয়াল করবেন যাদের মাধ্যমে যেসব দিয়ে যে শক্তি দিয়ে এই অপশক্তিকে নিরপেক্ষ করা যায় কিংবা পরাজিত করা যায়, সেই শক্তিগুলোর সঙ্গেও আমাদের সেই ধরনের সমঝোতা লাগবে, সেই ধরনের আমাদের বোঝাপড়া লাগবে। এবং তার জন্যে আমরা যদি কেবলমাত্র এই সমস্ত কথা বলি, যেমন ধরেন সবাইকে এক হতে হবে এক মঞ্চে, আমি বহুবার বলেছি এক মঞ্চে হইনি, আমরা হতে পারিনি, পারবো আগামীতে? যদি না পারি তাহলে 5 বছর পর্যন্ত সরকারকে কি লাইসেন্স দিয়ে দেবো? আমাদের এখনই বলতে হবে এই সরকারকে মানি না, মানবো না, লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত তাদের পরাজিত করতে না পারি। তারপরে সেটা সত্যি সত্যি একটা লড়াই। আমি মাঝে মাঝে বলি, ফ্র্যাঙ্কো তো 52 বছর ছিলেন, সুহার্তো বলেন, হোসনি মোবারক বলেন, এরা 32 বছর 30 বছর করেছিলেন। শেখ হাসিনা 16 বছর আছেন। আগামী দিন কি হবে? প্রথম বলতে হবে আমাদেরকে লড়াই করতে হবে, লড়াই করেই জিততে হবে। আমরা লড়াই তো করছি না। ওই শুধুমাত্র সুইপারদের কথা বলেন কেন? বাংলাদেশের 95% মানুষ লড়াই করছে। সেই লড়াই জিতবো কিভাবে? এই জেতাটা সত্যি সত্যি ফিজিক্যালি আপনাকে জিততে হবে, সেইটা মনে করেই পথে নামতে হবে। সরকারের চরিত্র আমাদের এখান থেকে উত্তরণ করতে হবে। উত্তরণ মানে গণতন্ত্রকে উদ্ধার করতে হবে। কার থেকে? সিন্দাবাদের দৈত্যের কাছ থেকে। ও গণতন্ত্র দেবে না, যাই করতে চান দেবে না। এই দলটাই এমন, তার উত্তরাধিকার যদি দেখেন, তারাই প্রথম এই দেশে গণতন্ত্রের সব কিছু হত্যা করে এক দল বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তারা যে মত বিনিময় সভার আয়োজন করেছেন, সেজন্যই আমি তাদের ধন্যবাদ জানাই। গণতন্ত্রের সংকট এবং এ থেকে উত্তরণের উপায়। অবশ্য গণতন্ত্রের সংকট যদি বলেন, বাংলাদেশে তো গণতন্ত্রই নাই, তার সংকট কি আবার? ধরেন ভারতবর্ষ, এই সাম্প্রতিককালে নির্বাচন হলো, আমি সুব্রত দাকে জিজ্ঞেস করছিলাম, আমি ভুলে গেছি, 80 কোটি 64 কোটি ভোটারের মধ্যে যতজন ভোট দিয়েছে, কোনো মারামারি হয়নি, খুনাখুনি হয়নি, রক্তপাত হয়নি। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ। আমরা সবাই বলি ওই গণতন্ত্রের সংকট আছে। সবাই জানি কি কি সংকট, ওগুলো আলোচনা করা যেতে পারে। মিডিয়াকে পুরো দখল করে নিয়েছে, ক্ষমতা দখল করবার জন্য সব ধরনের বুজরুকি করা হয়েছে, ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্যে এমন এমন স্লোগান তোলা হয়েছে যা ভারত তথা আধুনিক গণতন্ত্রের নীতির বিপক্ষে যায়। ওগুলোকে আপনি গণতন্ত্রের সংকট বলতে পারেন। কিন্তু বাংলাদেশে গণতন্ত্র কই? বাংলাদেশে তো কোনো নীতি নৈতিকতাই নাই। সামগ্রিকভাবে বাংলাদেশের সমাজের, অর্থনীতিতে, যে কোনো জায়গাতে যাই চলছে সেটা একটা নীতিহীনতা। কষ্ট হোক আমাদের কাছে, সেটা যত করুণ মনে হোক, যে যেভাবেই ব্যাখ্যা করেন, সত্যি কথা হচ্ছে ইতিহাসে একটা বিরাট ধরনের দাগ রেখে গেছে সেই গণতন্ত্রকে আবার ফিরে পাওয়ার জন্য। এতগুলো বছর পরে ওই দল ক্ষমতায় আছে 16 বছর ধরে। এই 16 বছর আর তখনকার 3.5 বছর যদি তুলনা করেন, তাহলে ওই সবের শাসনের চাইতে 16.5 গুণ বেশি নির্যাতনকারী, হৃদয়হীন, বর্বর, পাষণ্ড, সব ধরনের দুর্নীতি ইত্যাদি এটার মধ্যে আছে। একজন টেলিভিশনে ইন্টারভিউ নেবার সবাই আমাকে প্রশ্ন করেছিলেন, তথাকথিত বিরোধী দলের এক সময়ের নেতা, নাম বলছি না, উনি বলেছিলেন 1 কোটি লোকও যদি ঢাকায় আসে তাহলেও সরকারের পতন হবে না। আমি বললাম, এককালে সরকারের কিছু যায় আসে না, কিন্তু 1 কোটি লোক যদি জড়ো হয়, বদ্ধপরিকর হয়, রাজপথে যদি ঘোষণা করে হয় আমি নইলে তুই, তাহলে তাকে যেতে হবে। আমাদের সাথে 95% মানুষ। কিন্তু এই মানুষগুলো যখন জড়ো হয়েছি, ফখরুল ভাই এখানে আছেন, পাশাপাশি বসে কথা বলছিলাম, পরপর 2 বার সরকার যখন সরাসরি মাঠে নেমে যাবে, যেরকম আমি একবার দেখেছিলাম এই সচিবালয়ের সামনে সমস্ত সঙ্গীন অস্ত্র ইত্যাদির বিরুদ্ধে সরাসরি সাদেক হোসেন খোকা একা দাঁড়িয়ে শার্টের সমস্ত বোতাম খুলে দাঁড়িয়ে বলেছিলেন, গুলি চালাও, আমি মারা যাব, কিন্তু এইখান থেকে 1 ইঞ্চি সরব না।
সাদেক হোসেন খোকা সরেননি, ওদেরকে সরে যেতে হয়েছিল। সেই লড়াই করবার পাশাপাশি আমাদের এটাও ভাবতে হবে, এটা তো ঠিক এইবার 7 জানুয়ারি তারা যেটা করতে পারলো, আমাদের এই প্রতিবেশীরা যদি এইরকম অন্য আবার যে প্রক্রিয়া চলছে এখন যেরকম করে সেই প্রক্রিয়ার মধ্যে যাবেন, মানে সরকার যেরকম করে নির্স্পষ্ট, বিএনপি ওইভাবে ফিরে আসতে পারে না, কারণ এটা বাংলাদেশ, এটা ভারত নয়, এখানে গণতন্ত্র নাই। আমরা আন্দোলন লড়াই করতে গেলে আবারও 28শে অক্টোবরের মতো পরিস্থিতি তো হবে। কিভাবে মোকাবেলা করবেন? আমাদের স্ট্রাইকিং ফোর্স আছে, রেখার উপর এই চাপ প্রয়োগ না করত তাহলে হয়তো বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পেত পথে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। সবাই মিলে মত বিনিময় করে সেই লড়াইয়ের কৌশল ঠিক করে সামনের দিকে এগিয়ে যাব।